শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসের বিষয় কনসেপ্টস অফ ডেটাবেজের ধারণা। তো ডেটাবেজ মূলত কি বিষয়টা জানতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে ডেটা বা তথ্য কাকে বলে। একটু খেয়াল করো, বোর্ডে আমি এখানে কতগুলো ওয়ার্ড লিখেছি এবং কিছু নাম্বারও আছে। তাহলে এই যে এইখানে যতগুলো বিষয় আমি লিখেছি, এই বিষয়গুলো আসলে এলোমেলোভাবে রাখা আছে। খেয়াল করো, আবির, নাফিস, রিথিকা, ঢাকা, সিলেট, খুলনা ইত্যাদি বিভিন্ন ধরনের বিষয়বস্তুগুলো বা কতগুলো ওয়ার্ড বা নাম্বার এলোমেলোভাবে রাখা আছে। তো এই তথ্যগুলো দেখে আসলে কোনো একজন সম্পর্কে সঠিক তথ্য প্রকৃতভাবে দেওয়া যাচ্ছে না। তখনই কিন্তু তাকে আমরা বলবো ডেটা বা তথ্যের উপাদান এগুলো। অর্থাৎ এই উপাদানগুলোকে নির্দিষ্ট একটা ফিগারে বা টেবিলের মধ্যে নিয়ে আমি সাজিয়ে লিখলাম। তো খেয়াল করো, এই তথ্যের উপাদানগুলো দিয়ে আমরা এমন একটা ব্যবস্থা তৈরি করলাম যা থেকে সহজে দেখে বোঝা যাচ্ছে যে এখানে তিনজন স্টুডেন্ট, যেহেতু রুল আছে এবং ক্লাস আছে, আমরা বলতে পারি স্টুডেন্ট, তিনজন স্টুডেন্ট বা শিক্ষার্থীর বিভিন্ন তথ্য এইখানে দেয়া আছে। তাহলে এই যে এলোমেলো ডেটার উপাদানগুলোকেই বলা হয় মূলত উপাত্ত, এবং উপাত্তগুলোকে সাজানোর ফলে আমরা যা পাই তাকে বলা হয় ডেটা বা তথ্য। এবারে যে টেবিলের মধ্যে আমরা সাজিয়েছি উপাত্তগুলোকে তাকে বলা হয় ডেটা টেবিল। আর এই ডেটা টেবিলের প্রত্যেকটা ঘরে আমরা যা কিছু ইনপুট করেছি, অর্থাৎ যে বিষয়গুলো এখানে আমরা রেখেছি বা লিখেছি, এই বিষয়গুলোর প্রত্যেকটিকেই বলা হয় ডেটা বা তথ্য। তাহলে দাঁড়ালো বিষয়টা এরকম, দেখো, দুই রকমভাবে ডেটাকে সংজ্ঞায়িত করা যায়। প্রথমে আমরা যে বিষয়টা বলেছি যে উপাত্তকে বা ডেটার উপাদানগুলোকে সাজানোর পরে যা পাওয়া যায় তাকে বলা হয় ডেটা বা তথ্য। আবার আমরা আমাদের যদি ডেটা টেবিল সম্পর্কে ধারণা থাকে তখন আমরা বলতে পারি ডেটা টেবিলের প্রতিটি ঘরে যা কিছু আমরা ইনপুট করি তাকেই বলা হয় ডেটা বা তথ্য। তাহলে ডেটা বা তথ্য কাকে বলে আমরা শিখতে পারলাম, উপাত্ত কাকে বলে আমরা শিখতে পারলাম, এবং ডেটা টেবিল কাকে বলে আমরা শিখতে পারলাম। ডেটা টেবিল সম্পর্কে আরেকটি বিষয় রয়েছে, একটু খেয়াল করো। এই ডেটা টেবিলটা তৈরি করেছি ঠিক আছে, কিন্তু তার উপরে আমরা কোনো কিছু কিন্তু লিখি নাই, অর্থাৎ টেবিলটির কোনো এখানে ক্যাপশন দেই নাই। তাহলে যেহেতু এই টেবিলটির উপরে কোনো কিছু লেখা নাই, তাহলে তার সম্পর্কে একটা ধারণা আমাদেরকে করে নিতে হবে। ধারণাটা কি? মূলত এই টেবিলটা তৈরি হয়েছে কি বিষয়কে বোঝানোর জন্য বা কি প্রকাশের ব্যবস্থা এখানে রয়েছে। তাহলে আমরা এখানে ফিল্ডগুলো যদি দেখে নেই, রুল নং রয়েছে, নেম রয়েছে, অ্যাড্রেস রয়েছে, ক্লাস রয়েছে। এইগুলো থেকে আমরা ধারণা করে বলতে পারতেছি যে একটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য এই টেবিলে সাজানো হয়েছে বা রাখা হয়েছে। এই যে বিষয়টা এখানে প্রকাশিত হইল যে একটা শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের তথ্য দেয়া আছে টেবিলে, অর্থাৎ স্টুডেন্টস ইনফরমেশন, শিক্ষার্থীদের তথ্যের টেবিল। এই যে অলিখিত ওই ধারণা বা কনসেপ্ট রয়েছে তাকেই বলা হবে ডেটা টেবিলের এন্টিটি। তাহলে কোনো কোনো ক্ষেত্রে আমি এখানে লিখেও দিতে পারি ST স্টুডেন্ট ইনফরমেশন। এই বিষয়টা লেখা থাকলেও তাকে বলতে হবে ওই ডেটা টেবিলের এন্টিটি, এবং যদি এই বিষয়টি লেখা না থাকে তাহলেও আমাকে ধরে নিতে হবে এই টেবিলের একটি এন্টিটি রয়েছে যা হতে পারে স্টুডেন্টস ইনফরমেশন। অর্থাৎ ডেটা টেবিলের এন্টিটি দেওয়া থাকতেও পারে, আবার নাও থাকতে পারে।
যদি দেয়া নাও থাকে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে ওই ডেটা টেবিলের নির্দিষ্ট একটি এন্টিটি রয়েছে এবং এই এন্টিটিটি নিজের ইচ্ছামতো বা ধারণার ভিত্তিতে ডেটাগুলো দেখে ওই এন্টিটিটি লেখা যায় বা এই মনে মনেও এটাকে ধরে নেওয়া যায়। তাহলে আমরা শিখলাম উপাত্ত কাকে বলে, ডেটা কাকে বলে, ডেটা টেবিল কাকে বলে। এবারে কথা হলো আজকের ক্লাসের যে মূল বিষয় ডেটাবেস। ডেটাবেস মূলত কি? তো ডেটাবেসটা হলো মূলত, খেয়াল করো, পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক প্রতিষ্ঠানের যে ডেটার সমাবেশ নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানেরও হতে পারে, আবার ভিন্ন কোনো প্রতিষ্ঠানেরও হতে পারে, তাকে বলা হবে ডেটাবেস। ডেটাবেজের সংজ্ঞা দিতে গিয়ে ইলমার্স অ্যান্ড নাভাতে বলেছেন যে এ ডেটাবেস ইজ এ কালেকশন অফ রিলেটেড ডেটা, অর্থাৎ বলেছেন যে পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সন্নিবেশকে, অর্থাৎ এক জায়গায় সংরক্ষণকৃত ডেটার সংরক্ষণকেই মূলত বলা হবে ডেটাবেস। আবার ডেটাবেজের সংজ্ঞা দিতে গিয়ে রামকৃষ্ণন অ্যান্ড গ্রেক বলেছেন যে এ ডেটাবেস ইজ এ কালেকশন অফ ডেটা typically describing the activities of one or more related organization, অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত এক বা ভিন্ন প্রতিষ্ঠানের ডেটার যে কার্যক্রম তাকে বর্ণনা করতে পারার যে সজ্জা বা সন্নিবেশ তাকেই বলা হবে মূলত ডেটাবেস। তাহলে আমরা দেখলাম যে ডেটাবেজ এর মধ্যে ডেটা টেবিল একটিও থাকতে পারে কিংবা একাধিকও থাকতে পারে। এক বা একাধিক ডেটা টেবিলকে পরস্পর সম্পর্কযুক্ত করে যে সংরক্ষণ করে রাখা হয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য, তাকেই মূলত বলা হবে ডেটাবেস। এবারে ডেটাবেজ এর ক্ষেত্রে যে কিছু বিষয় রয়েছে, যে ফিল্ড কাকে বলে, ডেটা কাকে বলে আমরা আগে পড়েছি এবং রেকর্ড কাকে বলে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন ধারণা নিব। এখানে খেয়াল করো, আমরা একটি ডেটা টেবিল তৈরি করেছি। যেটা ডেটা টেবিলের ক্ষেত্রে খেয়াল করো, এখানে রুল নং এর নিচেই রয়েছে 01, স্টুডেন্টের নাম নাফিস, তার অ্যাড্রেস ঢাকা এবং ক্লাস দ্বাদশ, রোমান সংখ্যায় লেখা আছে। তাহলে খেয়াল করো, ওই যে একজনকে বা একজন শিক্ষার্থীকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে এমন যতটুকু অংশ এখানে রয়েছে, এই বিষয়টিকে বলা হবে রেকর্ড। অর্থাৎ ডেটা টেবিলে অনেকগুলো ফিল্ড, এই প্রত্যেকটাকে আমরা বলতে পারি ফিল্ড। যেমন 1টা রয়েছে রোল ফিল্ডে, নেম ফিল্ডে নাফিস, অ্যাড্রেস ঢাকা, ক্লাস দ্বাদশ। ওই সম্পূর্ণ ফিল্ডগুলোর সমন্বয়ে যা তৈরি হয়েছে তাকে বলা হবে রেকর্ড। অর্থাৎ রেকর্ড দ্বারা ডেটা টেবিল হতে একজনকে সম্পূর্ণরূপে শনাক্ত করা যায়। আবার বলা যায় একাধিক রেকর্ডে, ডেটা টেবিলে একাধিক ফিল্ডের সমন্বয়ে যা পাই তাকেই বলতে পারি আমরা এক একটি রেকর্ড। এবং ওই রেকর্ডগুলো খেয়াল করো তৈরি হয়েছে একাধিক ফিল্ডের সমন্বয়ে, আর একটি রেকর্ড দ্বারা একজনকে ওই ডেটা টেবিল হতে সম্পূর্ণভাবে শনাক্ত করতে পারা যায়। এবারে আমরা শিখব ফিল্ড কাকে বলে। এখানে রয়েছে নাফিসের বিভিন্ন তথ্য। 01 রয়েছে, তার নাম রয়েছে নাফিস, তার অ্যাড্রেস রয়েছে ঢাকা এবং তার ক্লাস রয়েছে। এই যে একটি রেকর্ড, এই রেকর্ডটাকে যদি আমরা কেটে কেটে টুকরো করে দিই, খেয়াল করো একটি রেকর্ডকে আমরা কেটে দিলাম বা ভেঙে ফেললাম, আমরা 4টি অংশকে পেলাম। এই প্রত্যেকটি অংশই মূলত এক একটি ফিল্ডকে নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারি যে রেকর্ডের ক্ষুদ্রতম অংশকেই বলা যায় ফিল্ড। ডেটা টেবিলে রেকর্ডের ক্ষুদ্রতম অংশকেই বলা হয় ফিল্ড।
তাহলে এই দুইটার সংজ্ঞা মোটামুটি পরিপূরক। রেকর্ডের সংজ্ঞা দিলে ফিল্ডকে লাগছে, আবার ফিল্ডের সংজ্ঞা দিলে রেকর্ডকে লাগছে। তাহলে রেকর্ডের সংজ্ঞাটা আমরা আবার পড়ব যে ডেটা টেবিলে একাধিক ফিল্ডের সমন্বয়ে গঠিত হয় এক একটি রেকর্ড, আর রেকর্ড দ্বারা ওই ডেটা টেবিল হতে একজনকে সম্পূর্ণরূপে শনাক্ত করা যায়। অপরদিকে একটি রেকর্ডের ক্ষুদ্রতম অংশগুলোকেই বলা হবে ফিল্ড, আর প্রত্যেকটি ফিল্ড পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করে এক একটি রেকর্ড। এবারে আমরা ওই ডেটা টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের কি এর ব্যবহার করে থাকি। আমরা দেখব কয়েকটি কি এর নাম এবং কেন তার ওইরূপ নামকরণ করা হয়েছে। আমরা এখানে দেখছি, খেয়াল করো, এখানে একটা ডেটা টেবিল রয়েছে, এখানে রয়েছে রুল নামে একটি ফিল্ড। এখন আমি যদি ক্লাস ফিল্ডটি মুছে দেই তাহলে আমাকে প্রাইমারি কি ফিল্ড বোঝাতে সুবিধে হবে। তো আমরা ক্লাস ফিল্ডটি মুছে দিয়ে এখানে অন্য যে কোনো একটি ফিল্ড ব্যবহার করতে পারি, ধরতে পারি ফাদার্স নেই। তো খেয়াল করো, এই ক্ষেত্রে ডেটা টেবিলে এই যে ডেটাগুলো রয়েছে এই ডেটাগুলোকে প্রকাশ করার জন্য প্রতিনিধি হিসেবে কাজ করতেছে রুল নামের অংশটুকু, নেম, অ্যাড্রেস, ফাদার্স নেম, এই বিষয়গুলো। খেয়াল করো, এই যে প্রত্যেকটি ফিল্ডকে বোঝানোর জন্য একটি হেডিং বা শিরোনাম ব্যবহৃত হয়েছে, এই বিষয়টিকে বলা হয় অ্যাট্রিবিউট। তাহলে এই ডেটা টেবিলে 4টি অ্যাট্রিবিউট রয়েছে, রুল, নেম, অ্যাড্রেস এবং ফাদার্স নেম। আর এই রুল অ্যাট্রিবিউটের মাধ্যমে মূলত এই রুল ফিল্ডকে বোঝাচ্ছে, নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে ওই পুরোটাকে বোঝাচ্ছে, নেম ফিল্ডকে বোঝাচ্ছে। এবারে আমরা একটু বিবেচনা করব কিভাবে। খেয়াল করো, নেম ফিল্ড যদি আমরা নেই, ওই নেম ফিল্ডের ভিত্তিতে খেয়াল করো, এক ক্লাসে বা একটি প্রতিষ্ঠানে নাফিস রয়েছে, ঋতিকা রয়েছে, আবির রয়েছে, কিন্তু একই প্রতিষ্ঠানে একই নামের একাধিক শিক্ষার্থী পড়াশোনা করতে পারে। অতএব নাফিস এখানে এসেছে, পুনরায় যদি আরও এখানে 1000 জনের তথ্য থাকে, পুনরায় নাফিস আসার সম্ভাবনা রয়েছে, আবার আবির আসারও সম্ভাবনা রয়েছে। তাহলে এই যে বিষয়গুলো, নেম ফিল্ডটা কোনো প্রতিষ্ঠানের বা কোনো ডেটাবেজের ক্ষেত্রে এর উপাদানগুলো, অর্থাৎ এই ফিল্ডের মধ্যে একটি উপাদান দ্বিতীয়বার আসার সম্ভাবনা রয়েছে, তখন এই ফিল্ডটিকে আমরা বলতে পারি যে এটি ইউনিক নয়, ইউনিক হতে পারে না। তাহলে ইউনিক হতে যদি না পারে তখন তাকে কিন্তু প্রাইমারি কি ফিল্ড বলা যাবে না। প্রাইমারি কি ফিল্ড তাহলে কাকে বলবো? আমরা খেয়াল করি, রুল নং যদি একই ক্লাসের হয়, যদি একই ক্লাসের শিক্ষার্থী হয়, মনে করো যে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্যের একটা ডেটা টেবিল রয়েছে, তাহলে এই টেবিলের মধ্যে যাদের তথ্যই অন্তর্ভুক্ত থাকবে প্রত্যেকেই একাদশ শ্রেণীতে পড়ে। অতএব একই শ্রেণীতে দুই ধরনের রুল নং থাকতে পারে না। তাহলে দেখা যাচ্ছে যে রুল ফিল্ডের ডেটাগুলো হয়ে যাচ্ছে স্বতন্ত্র বা ইউনিক বা অদ্বিতীয়, এবং তখনই আমরা তাকে বলতে পারবো প্রাইমারি কি ফিল্ড। তাহলে আমরা বুঝলাম যে প্রাইমারি কি ফিল্ড কাকে বলে। ডেটা টেবিলের যে ফিল্ডের উপাদানগুলো ইউনিক বা স্বতন্ত্র অর্থাৎ অদ্বিতীয় তাকে বলা হবে প্রাইমারি কি ফিল্ড। আমাদের এখানে উদাহরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে রুল নং ফিল্ডটি, তাকে বলতে পারবো আমরা প্রাইমারি কি ফিল্ড। আবার আসছে অ্যাড্রেস। খেয়াল করো, ঢাকা, সিলেট, খুলনা রয়েছে। ঢাকার একাধিক শিক্ষার্থী পড়াশোনা করতে পারে, সিলেটেরও একাধিক শিক্ষার্থী পড়াশোনা করতে পারে। অতএব এই ফিল্ডের উপাদানগুলো ইউনিক বা স্বতন্ত্র নয়। আবার দুইজন শিক্ষার্থীর পিতার নাম বা বাবার নাম একই হতে পারে, অতএব এই ফিল্ডটিকেও প্রাইমারি কি ফিল্ড বলা যাবে না। অতএব আমরা বলতে পারি রুল নং ফিল্ডটি মূলত প্রাইমারি কি ফিল্ড। এবারে আমরা বুঝবো কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড কাকে বলে। এক্ষেত্রে আমরা
আবার ক্লাসকে অ্যাড করে নেব। কম্পোজিট প্রাইমারি কি, খেয়াল করো এইখানে রুল নং 2 রয়েছে, তো এখানে আমরা পুনরায় রুল নং 1 দিয়ে দিলাম, এটা দিলাম আমি একাদশ, এটা দিলাম দ্বাদশ, এদিকে আবার দিলাম একাদশ। খেয়াল করো এখানে এমন একটি ডেটা টেবিল রয়েছে যে ডেটা টেবিলে কোনো প্রাইমারি কি ফিল্ড নেই, কারণ রুল নং এর ক্ষেত্রে খেয়াল করো একাদশে রুল নং 1 এমন একজন শিক্ষার্থী রয়েছে, আবার দ্বাদশে রুল নং 1 আরেকজন শিক্ষার্থী রয়েছে। তো 1 পুনরাবৃত্তি হওয়ার কারণে আমরা বলতে পারি ওই ফিল্ডের ডেটাগুলো আর ইউনিক বা স্বতন্ত্র হয়নি, অর্থাৎ এটা অদ্বিতীয় থাকছে না। তো এ কারণে এক্ষেত্রে আমরা কিভাবে একটি রেকর্ডকে সম্পূর্ণরূপে শনাক্ত করতে পারি, খেয়াল করো আমি যদি বলি রুল নং 1কে দাঁড়াও, দেখা যাবে এখানে থাকা 2 জন শিক্ষার্থী দাঁড়িয়েছে, অর্থাৎ একজনকে সম্পূর্ণভাবে শনাক্ত করা যাচ্ছে না। কিন্তু এখন যদি আমি বলি যে একাদশ শ্রেণীতে রুল নং 1কে দাঁড়াও, তখন কিন্তু দ্বাদশ শ্রেণীতে পড়ছে আবির কিন্তু আর দাঁড়াবে না। একাদশ শ্রেণীতে রুল নং 1 নাফিস, শুধুমাত্র নাফিসই দাঁড়াবে। তাহলে কি দাঁড়ালো বিষয়টা, একটি ডেটা টেবিলের একটি রেকর্ডকে সম্পূর্ণভাবে শনাক্ত করার জন্য যদি 2টি কি এর মাধ্যমে অর্থাৎ 2টি ফিল্ডের মাধ্যমে যদি একটি রেকর্ডকে সম্পূর্ণরূপে শনাক্ত করা যায়, তবে ফিল্ড 2টিকে পরস্পরের বলা হবে কম্পোজিট প্রাইমারি কি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শুধু রুল নং 1 দ্বারা একজনকে শনাক্ত করা যাচ্ছে না, আবার শুধুমাত্র ক্লাস দ্বারাও শনাক্ত করা যাচ্ছে না। এক্ষেত্রে একজনকে শনাক্ত করার জন্য 2টি ফিল্ডের সহযোগিতা প্রয়োজন, যেমন রোল ফিল্ড এবং ক্লাস ফিল্ড। তাহলে এই 2টি ফিল্ডকে বলা হবে পরস্পরের কম্পোজিট প্রাইমারি কি। তাহলে আমরা আজকে একটা নতুন বিষয় শিখলাম যে ডেটা টেবিলে শুধুমাত্র প্রাইমারি কি ফিল্ড থাকবে এমনটি নয়, প্রাইমারি কি ফিল্ড ছাড়াও ডেটা টেবিল হতে পারে, এবং এক্ষেত্রে একটি রেকর্ডকে শনাক্ত করার জন্য যদি 2টি ফিল্ডের প্রয়োজন হয়, তাহলে এই ফিল্ড দুটিকেই আমরা বলবো পরস্পরের কম্পোজিট প্রাইমারি কি। এবারে আমরা আসবো ফরেন কি কাকে বলে। আমরা ফরেন কি বোঝার জন্য 2টি ডেটা টেবিল আমরা তৈরি করব। দেখতে পাচ্ছ এখানে পাশাপাশি 2টি টেবিল রয়েছে, ডেটা টেবিল। এক্ষেত্রে মনে করি আমরা যে কোনো একটি কাপড় সেলাইয়ের দোকান অর্থাৎ ট্রেলার্স এর দোকানে অনেক সময় দেখা যায় যে কিছু কাস্টমার রয়েছে যারা নিয়মিত বা প্রতিনিয়ত তাদের সাথে একটি সম্পর্ক রয়েছে। এমন অনেকগুলো কাস্টমারের তারা কাস্টমার আইডি দিয়ে নাম, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে তাদের ডেটাবেজে সংরক্ষিত করে রেখেছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করো কাস্টমার আইডি 1 রিমা, 2 নাহিয়ান, এরকম বেশ কয়েকজনকে তারা সংরক্ষণ করে রেখেছে তথ্য। এরকম অনেক তথ্য থাকতে পারে, আপনি এখানে বেশ কয়েকটা দেখালাম। এখন খেয়াল করো অপরদিকে এই যে ডেটাবেজে ডেটা টেবিলটা রয়েছে, এই ডেটা টেবিলটা কিন্তু প্রত্যেক দিন তার যে ভ্যালুগুলো আছে এগুলো পরিবর্তন হতে পারে আবার নাও হতে পারে, নিশ্চয়তা নেই। অর্থাৎ নতুন কেউ আসলে হয়তো বা তারা অ্যাড করবে, আর যদি না আসে ওই দিন আর এটা কিন্তু আপডেট হবে না, এরকম। আর এইখানে একটা ডেটা টেবিল রয়েছে, এই টেবিলটাকে আমরা নাম দিয়ে দিই কাস্টমার টেবিল। ওই টেবিলের এন্টিটি তাহলে হইল কাস্টমার টেবিল। আর এইখানে অর্ডার নং রয়েছে, তাই এটা মূলত অর্ডার টেবিল। খেয়াল করো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে
এই অর্ডার টেবিলের ডেটাগুলো কিন্তু একজন কাস্টমার নতুন আসলেই এই প্রথম সকালে দোকান খোলার পরে অর্ডার নং 1 প্রথম অর্ডার তারা পেল, এক্ষেত্রে কাস্টমার আইডি 1 আসলো, অর্থাৎ রিমা এসেছে। তো ডেট দিল, তার যে পেইড বা ডিউ আছে কিনা টাকাটা ওইটার তথ্য তারা এই ফিল্ডে রাখে। আসলে এগুলো আমাদের দরকার নেই, এটাই আমরা লিখলাম। এখন দ্বিতীয় অর্ডারে আবার আসলো আলী, তাই অর্ডার কাস্টমার আইডি আসলো তার 5, এক্ষেত্রে ডেট পেইড ডিউ গেল। এখন খেয়াল করো, তো রিমা যখন সকালে গিয়ে একটি অর্ডার দিল, তো কিছুক্ষণ পরে সে মনে হলো যে তার আরও একটি কাজ বাকি রয়েছে, সে কিন্তু পুনরায় দোকানে গেল, এক্ষেত্রে অর্ডার নং হইল 3, আবার কাস্টমার আইডি হয়ে গেছে 1। তো অর্ডার দিয়ে আসলো। আবার সে কলেজ থেকে যখন বাসায় ফিরে তখন সে চিন্তা করলো তার ছোট বোন রয়েছে, তার জন্য একটি ড্রেস বানানো দরকার। সে আবার ওই দোকানে গিয়ে অর্ডার 5 দিয়ে আমরা, আর এইখানে মনে করো আরও একজন আসছে, অর্ডার 5 আবার সে গিয়ে তার বোনের জন্য আরেকটি অর্ডার দিল। আবার অর্ডার নং 6 মনে করো আবার আলী গেল তার আরও একটি শার্ট বানানোর জন্য। এক্ষেত্রে খেয়াল করো যে বিষয়টা, কাস্টমার টেবিলের ক্ষেত্রে নেম ফিল্ডের ডেটাগুলো ইউনিক বা স্বতন্ত্র নয়, অতএব এটা প্রাইমারি কি ফিল্ড হতে পারে না। আবার অ্যাড্রেস একই গ্রামের বা একই এলাকার একাধিক থাকতে পারে, এটিও স্বতন্ত্র বা ইউনিক হতে পারে না। আবার মোবাইল নাম্বারটা স্বতন্ত্র বা ইউনিক হতে পারে, কিন্তু কথা হইল যদি একই পরিবারের ফ্যামিলির 2 জন একটি পারিবারিক সেলফোন নাম্বার দিয়ে থাকে তাহলে আর স্বতন্ত্র থাকবে না। তো আমরা ধরে নিচ্ছি এরকম রয়েছে, তাহলে এটাও মনে করো ইউনিক বা স্বতন্ত্র নয়। কিন্তু কাস্টমার আইডি, তারা এক একজন কাস্টমারকে এক একটি পরিচয় নাম্বার দিয়েছে, অতএব এই বিষয়টা সবসময় স্বতন্ত্র বা ইউনিক হবে। অতএব দেখা যাচ্ছে যে কাস্টমার টেবিলের ক্ষেত্রে কাস্টমার আইডি যে ফিল্ডটি রয়েছে ওই ফিল্ডের উপাদানগুলো ইউনিক বা স্বতন্ত্র, অতএব তাকে বলা যাবে প্রাইমারি কি ফিল্ড। এবারে আমরা দেখি দ্বিতীয় টেবিলের ক্ষেত্রে। অর্ডার টেবিলের ক্ষেত্রে খেয়াল করো, কাস্টমার আইডি দেখো 1 যে ছিল কাস্টমার আইডি রিমা, সে বারবার এসেছে, অতএব একটি টেবিলে কাস্টমার আইডি নামের ফিল্ডটি প্রাইমারি কি ফিল্ড হলেও অপর একটি টেবিলে সে আর প্রাইমারি কি ফিল্ড থাকছে না। এক্ষেত্রে প্রাইমারি কি ফিল্ড হয়ে যাচ্ছে কি অর্ডার নং, কারণ অর্ডার যত বাড়বে ওই সংখ্যাটা তত ইনক্রিজ হয়ে যাবে। অতএব এক্ষেত্রে এই ফিল্ডটিকে বলা যায় প্রাইমারি কি ফিল্ড, কিন্তু কাস্টমার আইডিকে আর প্রাইমারি কি ফিল্ড বলা যাচ্ছে না। যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে একটি ডেটা টেবিলের প্রাইমারি কি ফিল্ড অপর কোনো ডেটা টেবিলে যদি আর প্রাইমারি কি ফিল্ড না থাকে, তখন তাকে বলা হয় ফরেন কি। তাহলে ফরেন কির সংজ্ঞাটা আমরা আবারও বলছি, খেয়াল করো, একটি ডেটা টেবিলের প্রাইমারি কি ফিল্ড যদি অপর কোনো ডেটা টেবিলে আর প্রাইমারি কি ফিল্ড না থাকে তবে তাকে বলা হবে ফরেন কি। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবে সবাই।